কারা এই যুদ্ধবিরতিতে এই প্রস্তাব এনেছে এবং কারা আসলে সবচেয়ে বেশি উদ্গ্রীব ছিল যুদ্ধবিরতি আনবার জন্য? এখানে আহ, ট্রাম্প বলছে যে না, ইরান আমাকে হাতে পায়ে ধরার মতো অবস্থার যুদ্ধবিরতি প্রস্তাবের জন্য। আবার আজকে দেখলাম আমরা যুক্তরাজ্যের যে ফাইন্যান্সিয়াল টাইম সে পত্রিকাতে লিখেছে যে আসলে ট্রাম্প পাকিস্তানকে দিয়ে এটি করিয়েছে, চাপ দেওয়া হয়েছে যে যেন কোনোভাবে ইরানকে রাজি করায়। মূলত আমি মনে করি যে আমেরিকার পক্ষ থেকে আসছে, পাকিস্তানকে দিয়ে সেই প্রস্তাবটা পাঠিয়েছে বলেই মনে হয়। প্রথমে যে জিনিসটা বোঝা উচিত যে আমরা সিজ ফায়ার যেটাকে বলা হচ্ছে যুদ্ধবিরতি, আমরা যদি ঐতিহাসিকভাবে পর্যালোচনা করি যুদ্ধবিরতি এটা কি মিন করে, মানে হোয়াট ডাজ ইট ইমপ্লাই, যুদ্ধবিরতি কখন নেওয়া হয়, এর পারপাসটা কি। তা আমরা যদি সেদিক থেকে দেখি, আর নর্মালি একটা যুদ্ধ চলাকালে যেটা হয়, দুই পক্ষেরই অনেক ক্ষয়ক্ষতি হয়, অনেক লোক আহত হয়, তারপর অনেক সিভিলিয়ানরা ট্র্যাপ হয়ে থাকে। তো সাধারণত ঐতিহ্যগতভাবে যুদ্ধবিরতিটা করা হয় দুপক্ষই যাতে তাদের যে সমস্ত উন্ডেড যারা আছে, আহত, তাদেরকে যাতে সংগ্রহ করতে পারে, বা যারা হিউম্যানিটেরিয়ান যে কেসগুলো, যে হয়তো অযোদ্ধা যারা সিভিলিয়ান যারা কোনোখানে ট্র্যাপ হয়ে আছে, তাদের একটা সেফ হিউম্যানিটেরিয়ান করিডোর দেওয়ার জন্য যুদ্ধবিরতি ব্যবহার করা হয় একটা সীমিত সময়ের জন্য, যাতে তাদেরকে ওই দিক দিয়ে তাদেরকে নিয়ে আসা যায়, অথবা তাদের কাছে ত্রাণ বা অন্যান্য প্রয়োজনীয় জিনিস পৌঁছে দেওয়া যায়। এটা হচ্ছে একটা জিনিস। আর যদি আমি অপারেশনাল দিক থেকে বলি, তাহলে এটাকে আমরা বলি অপারেশনাল পজ। এটাকে আমরা ঠিক, সিজ ফায়ারটা হচ্ছে এক ধরনের অপারেশনাল পজ, যেটা দুটো পক্ষই বা যে কোনো একটি পক্ষ যখন মনে করে যে তার একটু রিপিটিং বা রিগ্রুপিং দরকার, অর্থাৎ যুদ্ধে সে যে সমস্ত সোলজার অলরেডি এক্সস্টেড হয়ে গেছে তাদেরকে পেছনে পাঠিয়ে তার ফ্রেশ ট্রুপস সামনে নিয়ে আসতে চায়, বা তাদের যে কোনো ধরনের যুদ্ধ কৌশলে কোনো পরিবর্তন আনতে চায়, তখন এটা তারা একটা কৌশল যে তারা একটা অপারেশনাল পজ দিয়ে এই কাজগুলো করে থাকে। আর লাস্ট যেটা হতে পারে যে ওয়েদার ইটস এ প্রিকারসার অফ পটেনশিয়াল পিস এগ্রিমেন্ট, মানে দুপক্ষই একটা পর্যায়ে গিয়ে টের পেলো যে যুদ্ধটা চালিয়ে যাওয়াটা কোনো পক্ষের জন্য কল্যাণকর হচ্ছে না, তখন তারা হয়তো ভাবলো যে ঠিক আছে, আমরা একটা ট্রিটির দিকে বা একটা এগ্রিমেন্টের দিকে আগাই, পিস এগ্রিমেন্টের দিকে। তার একটা প্রিলিউড হিসাবে যুদ্ধ বিরতিটা সাধারণত ঘোষণা করা হয়ে থাকে। তা আমরা যদি এই ইরানের সঙ্গে যে ইউএস এবং ইসরায়েলের যে যুদ্ধটা চলছে, এখানে যে সিজ ফায়ারটা, এই সিজ ফায়ারটা আমরা এর আগে একাধিকবার ট্রাম্পকে দেখেছি সে যুদ্ধবিরতি প্রস্তাব করেছে এবং বারবার সেটাকে আলটিমেটাম দিয়েছে। ওই আলটিমেটামকে সে আবার এক্সটেন্ড করেছে। ওইখান থেকে আমাদের যেটা মনে হয়েছে, সে এতদিন পর্যন্ত যুদ্ধবিরতিটাকে ব্যবহার করে আসছিল এ সর্ট অফ ডেটারেন্স, একটা লিভারেজ হিসেবে, যে তুমি আমাদের কথা সম্মত হও, ইরানকে বলছে, অন্যথায় আমরা আরো কঠিন পদক্ষেপ নেব। এক ধরনের হুঁশিয়ারি, তাকে একটা একটা উইন্ডো দেয়া, যে যুদ্ধবিরতি দেওয়া হলো, তুমি এখন চিন্তা করো, উড ইউ লাইক টু মুভ ফরওয়ার্ড উইথ দিস হোস্টাইলিটি অর উইল ইউ ট্রাই টু বিল্ড পিস। তো যে কয়টা ট্রিক্স সে এর আগে প্লে করেছে সেগুলো তো কাজ করেনি। ইরান কোনোটাতেই অবদমিত হয়নি, বা তারা কখনোই ফ্রাস্ট্রেটেড হয়ে যুদ্ধ বন্ধ করে দেয়নি। তো তার আগের যে কটা যুদ্ধবিরতির প্রস্তাব ছিল সেগুলো ব্যাকফায়ার করেছে, কাজ করে। বাট এবারের যে যুদ্ধবিরতি প্রস্তাব, যেটা মূলত আমি মনে করি যে আমেরিকার পক্ষ থেকে আসছে, আমেরিকা হয়তো পাকিস্তানকে দিয়ে বা অন্য কোনো থার্ড কান্ট্রির সহায়তায় এই প্রস্তাবটা উপস্থাপন করেছে ইরানের কাছে। এই প্রস্তাবটার ক্ষেত্রে আমি ব্যাপারটাকে একটু ভিন্নভাবে দেখতে চাই। এটাও কিন্তু আবার নতুন করে আরেকটা বিষয় এসছে সামনে, যে আসলে কারা এই যুদ্ধবিরতিতে এই প্রস্তাব এনেছে এবং কারা আসলে সবচেয়ে বেশি উদ্গ্রীব ছিল যুদ্ধবিরতি আনবার জন্য। এখানে আহ, ট্রাম্প বলছে যে না, ইরান আমাকে হাতে পায়ে ধরার মতো অবস্থার যুদ্ধবিরতি প্রস্তাবের জন্য। আবার আজকে দেখলাম আমরা যুক্তরাজ্যের যে ফাইন্যান্সিয়াল টাইম সে পত্রিকাতে লিখেছে যে আসলে ট্রাম্প পাকিস্তানকে দিয়ে এটি করিয়েছে, চাপ দেওয়া হয়েছে যে যেন কোনোভাবে ইরানকে রাজি করায়। এখানে আপনি কি বলবেন, এখানে টুইস্টটা কি? ডিপ্লোম্যাটিক চ্যানেলে যে কথাবার্তাগুলো হয় সেগুলোর তো কিছু নন ডিসক্লোজার এগ্রিমেন্ট থাকে, মানে যে কথাবার্তা হচ্ছে দুটো দেশের মধ্যে বা প্রতিনিধি দলের মধ্যে, এগুলোকে কখনোই পাবলিক করা হয় না। কাজে আমরা কখনোই পুরো সত্যটা জানতে পারবো না যে আসলে যুদ্ধবিরতি প্রস্তাবটা কার কাছ থেকে আসছে। বাট আমরা যদি প্রেক্ষাপটটাকে অ্যানালিসিস করি যে কোন পরিপ্রেক্ষিতে যুদ্ধবিরতিটা হলো, আমরা দেখতে পেলাম যে এখানে ইউএস এবং ইসরায়েল অক্ষটাকে যুদ্ধে ইরান এমন একটা অবস্থায় নিয়ে গেছে যে তারা এগোতেও পারছে না, তারা পিছিয়ে আসতে পারছে না। তারা বারবার হুমকি দিচ্ছে কিন্তু হুমকিগুলোকে বাস্তবায়ন করতে পারছে না। সো এটা কিন্তু একটা সম্মানজনক উপায়ে যুদ্ধ থেকে রিট্রিট করার বা ব্যাক অফ করার জন্য
এটা সঙ্গত কারণেই মনে হয় যে এটা এই মার্কিনীদেরই একটা ইন্টারেস্ট ছিল যে আমরা এই অহেতুক যুদ্ধটা, যেখানে মার্কিন কোনো স্বার্থ সরাসরি জড়িত নেই, সেখানে একটা থার্ড কান্ট্রি ইসরায়েলের জন্য মার্কিনীদেরকে এত মূল্য কেন দিতে হবে। এই যে কারণে যুক্তরাষ্ট্রের ভেতরেও বিভিন্ন রকমের বিক্ষোভ হয়েছে। ডেমোক্রেটরা তো বটেই, এমনকি রিপাবলিকানদের পক্ষ থেকেও প্রচুর সমালোচনার মুখোমুখি হয়েছে ট্রাম্প। সর্বোপরি ট্রাম্পের সামনে নভেম্বরে তাদের মিড টার্ম ইলেকশন আছে, যেখানে ধারণা করা হচ্ছে যে ট্রাম্পের যে পলিসিগুলো এর কারণে হয়তো রিপাবলিকানদের জনপ্রিয়তা যথেষ্ট ভাটা পড়েছে। কাজেই এখন যে হাউস অফ রিপ্রেজেন্টেটিভে যে এখন রিপাবলিকানরা ডমিনেট করছে, এখানে একটা তীব্র সম্ভাবনা দেখা দিয়েছে যে হয়তো মিড টার্ম ইলেকশনে ডেমোক্র্যাটরা আবার অধিক সংখ্যক রিপ্রেজেন্টেশন পেয়ে যাবে, হাউসে ওদেরই প্রাধান্যটা থাকবে। সেই ক্ষেত্রে ট্রাম্প কিন্তু একটা ইমপিচমেন্টের ঝুঁকির মধ্যে থাকে। সো ট্রাম্পের হয়তো মনে হয়েছে ইনাফ ইজ ইনাফ, I have been drawn into a war where no US interest is involved. কাজেই এর মাধ্যমে আমার দল এবং আমি নিজে প্রেসিডেন্ট হিসেবে আমার রেটিং অনেক কমে আসছে। সো তার হয়তো একটা পর্যায়ে গিয়ে মনে হয়েছে যে আমার এখান থেকে কেটে পড়া উচিত, মানে যেটাকে সরে পড়া উচিত। তো সেদিক থেকে এটা ট্রাম্পেরই ইন্টারেস্ট মনে হচ্ছে যে এটাকে পাকিস্তানকে দিয়ে সেই প্রস্তাবটা পাঠিয়েছে বলেই মনে হয়। আপনি যদি দেখেন, আমরা যখন এই যে টক শো করছি বা বিভিন্ন অন্যান্য যে সমস্ত পডকাস্ট বা টিভি আলোচনা, সব জায়গাতেই কিন্তু মানুষ ট্রাম্পকে দোষারোপ করছে। এই ব্যাপারটা কিন্তু বোঝার ব্যাপার। ট্রাম্পকে যদি আমরা মনে করি যে হিজ এ ক্রেজি ফেলা, মনে করেন সে একটা মানে কি বলা যায়, সে একটা পাগলা, একটা সে লাইক এ ক্রেজি ডগ, সে আচরণ করছে। কিন্তু এই ক্রেজি ডগের উপরে গরম ভাতের মারটা কে ছুড়ে দিল, সেটা আমাদের চিন্তা করে দেখতে হবে। এই পেছন থেকে দি ইসরায়েল ইজ ডেফিনেটলি পুলিং দি স্ট্রিংস। আমরা শুরু থেকেই যদি দেখি, এই যুদ্ধটাকে কিন্তু ট্রাম্পকে নিয়ে আসা হয়েছে, অনেকটা ট্রাম্পকে কনভিন্স করা হয়েছে যে দিস ইজ গোয়িং টু বি এ ভেরি শর্ট লিভড ওয়ার। 2 থেকে 3 দিনের ভেতরেই ওদের যে লিডিং যে পার্সোনালিটি গুলো আছে ওদের রেজিমের, প্রধান নেতৃত্ব স্থানীয় ব্যক্তিত্ব যারা আছে, এদেরকে যদি আমরা ধ্বংস করে দিতে পারি, অটোমেটিক্যালি রেজিম ফল করবে। তাকে বোঝানো হয়েছে ইট ইজ জাস্ট এ পিস অফ কেক। তাকে বোঝানো হয়েছে তুমি যেটা মাদুরোর সঙ্গে যেটা করলে ভেনেজুয়েলাতে, ইট ইজ গোয়িং টু বি অ্যানাদার ইজি ডিল জাস্ট লাইক দ্যাট, ইটস এ ম্যাটার অফ ম্যাক্সিমাম 1 উইক। এভাবে ট্রাম্পকে তারা কনভিন্স করেছে এই ইসরায়েল এবং জায়নিস্ট যে লবিটা। এবং আমি আমার আগের বক্তব্যে বলেছি যে আমেরিকান প্রেসিডেন্সিয়াল ইলেকশনে জায়নিস্ট লবিদের একটা বিরাট ইনফ্লুয়েন্স থাকে। তারা এই ইলেকশন ক্যাম্পেইনকে ফাইন্যান্সিং করে, ফান্ডিং করে। ফলে ট্রাম্প কিন্তু সর্ট অফ ওদের কাছে ব্ল্যাকমেইলের শিকার হচ্ছে। তারা ট্রাম্পকে বাধ্য করেছে একদিকে যে তোমার এখানে ইরানে তোমার যাওয়া উচিত, প্রলোভন দেখিয়েছে যে ইরানকে পরাস্ত করা খুবই সহজ হবে, খুব সহজেই ইরানের যাবতীয় যে তেল ক্ষেত্র যেগুলো আছে সেগুলো নিয়ন্ত্রণ তুমি নিয়ে নিতে পারবে, এভাবে বোঝানো হয়েছে। এভাবে বুঝিয়ে তাকে যুদ্ধটাকে ড্র করে নিয়ে আসা হয়েছে। সো পেছন থেকে কিন্তু ইট ইজ ইসরায়েল হুইচ ইজ কলিং দি শটস। মানে একটা কথা আজকে দেখলাম একজন ভদ্রলোক এখন একটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছে যে পৃথিবীতে দুটো জিনিসের শান্তিপূর্ণ সহাবস্থান কখনো সম্ভব না। পৃথিবীতে হয় ইসরায়েল থাকবে কিংবা শান্তি থাকবে। পৃথিবীতে ইসরায়েল এবং শান্তি দুটো একই সাথে থাকবে, এটা একটা অবাস্তব, এটা একটা ইমপ্র্যাকটিক্যাল প্রপোজিশন, এটা কেউ বিশ্বাস করে না। সো যদিও হয়তো মার্কিনীদের একটা ইয়ে ছিল যে আমি বলবো যুদ্ধ বিরতি থেকে এই যুদ্ধটা বন্ধ করে এখানে স্থায়ী শান্তি নিয়ে আসবে, তেমন কোনো উচ্চাভিলাষী পরিকল্পনা হয়তো ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনে ছিল না। তারা মূলত নিজেরা এই যুদ্ধটা থেকে সরে আসতে যাচ্ছে। তারা মিডল ইস্টে তাদের স্টেজটা অনেক বেশি ঘুরিয়ে গেছে। তো তারা এটা সরে আসার জন্যই এই সিজফায়ার প্রস্তাব যেটা ইরান দিয়েছে, এই ফ্রেমওয়ার্কটাকে সামনে রেখে, এটা এটা কিন্তু এটা এটা মিন করে না যে ইরান যে 10টা প্রপোজাল দিয়েছে, 10 দফা প্রস্তাব যেটা দিয়েছে, ইরান ইউএসএ সেগুলো সবগুলো অক্ষরে অক্ষরে মেনে নিবে, তার কোনো সম্ভাবনাই আমি দেখি না। বাট এই ফ্রেমওয়ার্কটাকে সামনে রেখে সামনে এগিয়ে যাওয়ার একটা সুযোগ তৈরি হয়েছে। ট্রাম্প একটু ব্রিদিং স্পেস পেয়েছে, একটু ব্রিদিং টাইম পেয়েছে, যে তার যে একটা ভূমিধস, একটা জনপ্রিয়তা যে ধস নামতে যাচ্ছিল, সেখান থেকে সরে আসার একটা স্কোপ হিসেবে সেটাকে ব্যবহার করছে। এবং আমি এখনো মনে করি যে ট্রাম্প অ্যান্ড ইউএস অ্যাডমিনিস্ট্রেশন, ফর দ্যাট ম্যাটার the entire United States has lost all appetite to continue war in the Middle East. কোনো যুক্তিতেই, কারণ এখানে তাদের প্রতিদিন যে পরিমাণ ক্ষতি হচ্ছে ইকোনমিক্যালি, মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, আজকে প্রতিটা মার্কিন নাগরিক, প্রতিটা মার্কিন রাজনীতিবিদ, সবার কাছে জিনিসটা ক্রিস্টাল ক্লিয়ার দ্যাট দিস ওয়ার ডাজন্ট ব্রিং এনি বেনিফিট
ফর ইউনাইটেড স্টেটস। এই যুদ্ধটা থেকে যদি কেউ লাভবান হয়েই থাকে, ইসরায়েল লাভবান হচ্ছে, পাশাপাশি রাশিয়া লাভবান হচ্ছে। কারণ মিডল ইস্টের তেল যখন নাকি বন্ধ হয়ে গেল, তখন রাশিয়ার উপর যে স্যাংশন গুলো ছিল সেগুলোকে তুলে নেওয়া হলো। রাশিয়া এখন কিন্তু খোলা বাজারে তার তেল বিক্রি করতে পারছে। আদার দ্যান দ্যাট, এই যুদ্ধ থেকে কিন্তু ইরান তো কোনোভাবেই না, ইরানের অবশ্যই একটা লাভ আছে, এটা ইমেজ সংকট যেটা। ইরান আজকে পৃথিবীতে একটা মেসেজ, স্ট্রং মেসেজ পৌঁছে দিতে পেরেছে যে পৃথিবীতে আমেরিকার সঙ্গেও চোখে চোখ রেখে কথা বলার মতো পৃথিবীতে এখনো কেউ আছে। এটা তারা প্রমাণ করেছে, এবং তারা যে সার্ভাইভ করেছে, দ্যাট ইজ দি ভেরি ইন্ডিকেশন দ্যাট দে হ্যাভ ওয়ান দি ওয়ার।